করে না। বিএনপি 15.5 বছর আমলের অত্যাচারে বিএনপি দেশের রাজনীতিকে ছিল এবং 2024 সালে যদি 7 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকতো, বিএনপি একাই 250টির বেশি আসন পেতে এই বাংলাদেশে নির্বাচনে। অতএব বিএনপিকে নিয়ে নানান যারা করার চেষ্টা করছেন তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, হ্যাঁ আপনারা দল গঠন করবেন, আপনারা করেন, কেউ কল্পনা শুরু করেছেন, আলাদা একটি দিয়েছেন। বিএনপি যাদেরকে কোলে পিঠে করে বুকের মধ্যে রেখে যাদেরকে হৃষ্টপুষ্ট করেছে তারাও বিএনপি থেকে আঙ্গুল তুলে কথা বলতে চায়। কি বলে যে এক চোরকে দাঁড়িয়েছি আর এক দল ডাকাতি করা শুরু করেছে, সাবধান। আবার স্লোগান দেয় নৌকা ধানে শীষ, দুই সবাই একই বিষ। আমি পরিষ্কার করে বলেছি, এই স্লোগান যারা দিবে আমি দায়িত্ব নিয়ে বলছি, মামলা হলে আমার নামে হবে। এই স্লোগান যারা দিবে সাথে সাথে ধরে তার দিব্যটা কেটে কালো কুত্তাকে খাওয়া দিবে। আন্দোলন থেকে জীবন চলে গেল আমাদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৌকার প্রতীকের সাথে আমাদের তুলনা করে এত বড় সাহস, তাও আবার কোথায়, তাও আবার ইসলামী জালসায়। তিনি দীর্ঘদিন ছিলেন মালয়েশিয়াতে, দেশে থাকতে পারেন, তিনিও এই কথা বলেন। আরে বিএনপি কে খেলার পাত্র? বিএনপি খেলার পাত্র আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে কোন দল আছে এই দেশে যাদের অবদান আছে? বলেন কোন দল আছে? আওয়ামী লীগের অবদান ছিল, আওয়ামী লীগের অবদান ধুয়ে খেয়ে শেষ করে ফেলেছে তার অপকর্মের কারণে। তারপরে কে? তারপরে বাংলাদেশে একমাত্র দল বাংলাদেশ জাতীয় দল, যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, যে দলে হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে, হাফিজুর মতো। আর কার আছে? কোন দলের আছে? আজকে নতুন করে দেখি কিছু পোস্টার দেখছি, কিছু কিছু বক্তব্য দেখছি, অমুক দল স্বাধীনতার বিপক্ষে ছিল। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? কোন সেক্টরে যুদ্ধ করেছে? মুক্তিযোদ্ধা কোন সেক্টরে রাজনীতি করেছেন? রাজনীতি করছেন, করেন, ক্ষমতা এসে গিয়েছেন, ভাবছেন, ভাবেন, ক্ষমতা আবার যাবেন, ভাবছেন, ভাবেন, কিন্তু বিএনপি কে নাড়ানাড়ি করতে আসছেন না। আমরা পরিষ্কার করে কেউ কেউ বলা শুরু করেছে, আমরা তো ভোটের জন্য আন্দোলন করেছিলাম, তা আমরা কিন্তু তোমাদেরকে চিরদিন ক্ষমতা রাখার জন্য আন্দোলন করেছিলাম, জীবন দিয়েছিলাম। ভোট থেকে ভয় কেন? ভোট থেকে ভয় কেন? ভোট থেকে ভয় এই কারণেই, এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর প্রতি অগাধ বিশ্বাস রাখে। এই দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরীক্ষা করে দেখেছে। বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে মানুষের কাছের লোক এবং বিএনপির বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত দিনগুলিতে বিদেশে থেকেও 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা পরিশ্রম করে এই দলকে সুসংগঠিত করেছেন এবং এই যে বিগত যে আন্দোলনটা হলো বৈষম্য আন্দোলন, সেই আন্দোলনে উনি পিছন থেকে উনি যেভাবে আন্দোলনকে সহায়তা করেছেন বিভিন্ন ভাবে, সেটা ছাত্র নেতা তারেক বলেছে এবং নূর বলেছে জনাব তারেক রহমান কি ভূমিকা পালন করেছেন। আজকে সমস্ত ভূমিকাকে, আমাদের সমস্ত অবদানকে মুছে দিয়ে আজকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। একটা কথা বলতে চাই পরিষ্কার করে, আওয়ামী লীগ বিএনপি কে মাইনাস করতে চেয়েছিল, বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি কে চিরদিনের জন্য শেষ করে দিতে চেয়েছিল। আওয়ামী লীগ চেষ্টা করতে করতে আওয়ামী লীগ শেষ পর্যন্ত দেশ ছাড়া হয়েছে। তাই কেউ যদি মনে করেন আওয়ামী লীগকে দাঁড়িয়েছে, বিএনপি কে দাঁড়াবো, বিএনপি কে মাইনাস করবো, বিএনপি কে শেষ করবো, আমি পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কে মাইনাস যারাই করতে আসবে তারাই বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য মাইনাস হয়ে যাবে। সবশেষে বলতে, আমি যার বক্তব্য শুনতে বক্তব্য বানাবো না, সবশেষে বলতে চাই, তাল বাহানা যাই করেন কেন, সংস্কার করেন, বিচার করেন, কোনো আপত্তি নেই। কত বছর ধরে সংস্কার করবেন? কত বছর ধরে সব বিচার কাজ সমাপ্ত করবেন? সংস্কার একটি চলমান পদ্ধতি। বিচার করতে আপনি যত মানুষকে হত্যা করেছে, এই বিচার কাজ সমাপ্ত করতে মিনিমাম 10 বছর সময় লাগে।
তাই এই সমস্ত বাদ দিয়ে আমাদের বিরুদ্ধে কথা না বলে এই বছরের মধ্যেই নির্বাচন দিতেই হবে দিতেই হবে এই কথা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের মাঝে আসবেন। সেই সাথে আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই আমাদের মাঝে অচিরে ফিরে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সাধারণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে আল্লাহ হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর স্বাধীনতা ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে। শুধুমাত্র এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আলোচনা সভার। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, স্বাধীনতা ফোরামের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট সংগঠক, রাজপথের লড়াকু সৈনিক জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সভাপতির বক্তব্য নিয়ে আসছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় রাজনীতি মেধাবী ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের রাজনৈতিক শিক্ষক মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বিক্রম একটু আগে বক্তব্য রেখেছেন। এই দেশের ছাত্র আন্দোলনের একজন গৌরবোজ্জ্বল ব্যক্তিত্ব, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর সেনানী, গত 15 বছর যিনি মাথা উঁচু করে স্বৈরাচারের বিরুদ্ধে বহুবার বহু ভূমিকা পালন করে কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, তবুও সত্যের সঙ্গে গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে আপোষ করেননি আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব। আজকের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, চলমান রাজনীতিতে মেধা এবং প্রজ্ঞার দৌড়ে তিনি অনেক এগিয়ে, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিগত আন্দোলন সংগ্রামের একজন সাহসী যোদ্ধা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, আমাদের প্রিয় সহকর্মী জনাব ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, স্বাধীনতা ফোরামের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং সাবেক সিনেট মেম্বার জনাব হাফিজুর রহমান হাফিজ, আমাদের আরেকজন সহকর্মী যিনি স্বাধীনতা ফোরামের প্রতিষ্ঠাকালীন অন্যতম সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম, জনাব ইসমাইল হোসেন সিরাজি, রেজাউল কবির রেজা, জাগ্রত বাংলাদেশের সভাপতি জনাব জহিরুল ইসলাম কলিম, এর বিভিন্ন শহরের নেতৃবৃন্দ আছেন, আমার অন্যতম সহকর্মী স্বাধীনতা ফোরামের অন্যতম সহসভাপতি জনাব ইশতিয়াক আহমেদ বাবুল, সামনে উপস্থিত সময় দর্শকী মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ যাবত আপনারা আলোচনা শুনছেন। বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। মাননীয় প্রধান অতিথি, আমি আশা করি তিনি অত্যন্ত তার সাবলীল ভাষায় চমৎকার ভাবে কথা বলবেন, আমরা সেটা শুনব। স্বাধীনতা ফোরাম 1994 সাল থেকে দেশের এবং গণতন্ত্রের প্রয়োজনে মাঝে মাঝে কিছু ভূমিকা পালন করার চেষ্টা করেছে।
আজকে যারা অতিথিবৃন্দ এবং আপনারা যারা মিডিয়ার বন্ধু, তাদের সকলের প্রচেষ্টায় আমরা এই কাজগুলো করার চেষ্টা করেছি, যাতে করে দেশ এবং গণতন্ত্র উপকৃত হয়। আজকের বাংলাদেশটা একটি ব্যতিক্রম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে বাংলাদেশের গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাবে নাকি আবার পিছনের দিকে চলে যাবে, সেরকম একটা পরিস্থিতির মুখোমুখি কিন্তু আমরা রয়েছে। খুবই একটা সংকটজনক মুহূর্তে বাংলাদেশটাকে যদি আমি একটি গাছ মনে করি, তার শিকড় হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই শিকড়কে যদি নষ্ট করে দিতে চায় কেউ, তাহলে বুঝতে হবে তারা বাংলাদেশকে নষ্ট করে দিতে চায়, বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এই সময় যারা গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের শক্তি, তাদের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে প্রমাণ করতে হবে বাংলাদেশকে কেউ ধ্বংস করতে পারবে না, বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না। বাংলাদেশের এই চলমান যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যদি কেউ এই দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, আমরাও তাদেরকে চিহ্নিত করব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আমাদের জাতীয় মর্যাদার প্রতীক। আপনার কাছে এই দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। আপনার যখন অনেক সমস্যা ছিল, এই দেশের লক্ষ লক্ষ জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা কিন্তু আপনার প্রতি সহানুভূতি ছিল। আপনাকে 12টা লিফটে উঠানো হয়েছে শুধুমাত্র সেই আক্রোশ মিটাতে গিয়ে, যাতে এই দেশের গণতন্ত্র নষ্ট না হয়, গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংসকারী হিসেবে যাতে আপনি ইতিহাসে চিহ্নিত না হন। এরকম যদি কেউ কোনো পরামর্শ দিয়ে থাকে, সেই ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। যে কোনো মূল্যে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভোটের রাজনীতির বিকল্প কোনদিন গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে আপনার প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করে তারপরে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন ভাবে আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে, কিভাবে বাংলাদেশের সংস্কার হবে, কিভাবে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আপনারা সম্মানিত অতিথি মন্ডলী, আপনারা যারা এসেছেন কষ্ট করে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও গণতান্ত্রিক এবং ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে কোনো সংগ্রামে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই সভার সভাপতিকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মেজর অবসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। এ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। এই স্টিল ভাই একটু মানে একটু ডাউন দিতে বলেন ভাই মাফ করে কমেন্ট দাও রাজিয়াপা অন করেন না না ঠিক আছে
বিসমিল্লাহিররহমানিররহিম। ভাই বলুন আসেন। গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আজকের এই মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্বাধীনতা ফোরামের সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবু নাসের রহমতুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, ডক্টর অত্যন্ত পরিচিত মুখ জনাব হাবিবুর রহমান হাবিব, উপস্থিত রয়েছেন সাবেক যুব নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, স্বাধীনতা পরিষদের বিভিন্ন উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই জনাব রহমতুল্লাহ এবং স্বাধীনতা ফোরামকে, যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা এসেছেন। প্রত্যেক ক্রান্তিকালে ঘটনার বিশ্লেষণ করে তার সমাধান নির্ধারিত করার জন্য ভূমিকা রেখেছেন। এই স্বাধীনতা ফোরামকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। 1994 সালে এই স্বাধীনতা ফোরাম গঠিত হয়েছিল। গত 30 বছর যাবৎ এই প্রেস ক্লাবে বহু অনুষ্ঠান করেছেন এবং প্রমাণ দিয়েছেন যে স্বাধীনতা ফোরাম অত্যন্ত দেশপ্রেমিক একটি সংস্থা, যারা সমাজ সচেতন এবং জনগণকে বিভিন্ন সমস্যায় সমাধানের পথ নির্দেশ করার জন্যই তাদের সকল অতীতের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আজকেও দেখেন কি ধরনের এক গুরুত্বপূর্ণ সময়, জাতির এক ক্রান্তিকালে আবার স্বাধীনতা ফোরাম এসেছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করার জন্য। এখানে যাদেরকে উপস্থিত করেছেন তারা সবাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, প্রত্যেকেরই মহান ঐতিহ্য রয়েছে, অনেক গৌরব গাথা রয়েছে। বহু মামলায় তারা সাফার করেছেন, বারংবার তারা নির্যাতিত হয়েছেন এবং আবু নাসের রহমতুল্লাহকেও আওয়ামী লীগ ক্ষমতা এসে প্রথম দিকে যে কয়জনকে গ্রেফতার করেছেন তাদের একজন আবু নাসের রহমতুল্লাহ। সাধারণ মানুষ হয়তো শত্রু মিত্র চিনতে ভুল করে, কিন্তু আওয়ামী লীগ কখনো ভুল করে না। বিশেষ করে শত্রুদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে তাদের অনেক দক্ষতা রয়েছে। আজকে যে বাংলাদেশ এক অদ্ভুত সময় আমরা পার করছি। সমাজ আগেও অনেকেই ধারণা করেছিলেন যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বোধ আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। দেশের প্রত্যেকটি অঙ্গনকে তিনি ইতিমধ্যে ধ্বংস করেছেন, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কুক্ষিগত করেছেন এবং সবকিছুরই আওয়ামীকরণ করেছেন। দেশের জনগণ ভবিষ্যৎ সম্পর্কে আতঙ্কিত হয়ে পড়েছিল। বিশেষ করে আমরা যারা এই দেশের জন্মের সাথে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ৭১ মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা ওই দেশটির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। তবে আস্থা ছিল অবশ্যই জনগণের প্রতি, কারণ 1971 দেখেছি বাঙালি বীরের জাতি, তারা দেশের সংকটকালে আবির্ভূত হয়েছে সাহসী চেতনা নিয়ে। রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, জনগণকে অরক্ষিত অবস্থায় রেখে নিজেদের ভবিষ্যতের কথাই কেবল ভেবেছেন। বর্বর পাক বাহিনী হত্যাকাণ্ডের জন্য সারা দেশে মানুষ যখন আতঙ্কিত, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন, এক টুকরা নিশ্চিত আশ্রয়ের খোঁজে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন, সেই সময় রাজনৈতিক নেতাদেরকে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল এক সাহসী পুরুষের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং সাধারণ ছাত্র সমাজকে যিনি ঐক্যবদ্ধ করে
মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ যুগান্তকারী ভূমিকা রেখেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। বাংলাদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্র। 1937 সালে আমরা যখন প্রথম ভোট দেই, এই অঞ্চলে মানুষ 37 সালে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলার মানুষ যখন ভোট দেয়, পৃথিবীর বহু অঞ্চলে ভোটাধিকার তখন ছিল না, ডেমোক্রেসি ছিল না। এমনকি আমেরিকার মতো রাষ্ট্র তখনও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। মহিলাদের ভোটাধিকার দেওয়ার কথা অনেকে চিন্তা করেন নেই। এই ধরনের একটি সময় বাংলার মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 200 বছরের ব্রিটিশ শাসনকে কখনো বাঙালিরা মেনে নেয়নি। তারা গণতন্ত্র প্রিয়, যেমন গণতন্ত্র প্রিয় আফগানিস্তানের মানুষ। তারা ব্রিটিশের বিরুদ্ধে 200 বছর সংগ্রাম করেছে। আমেরিকা এবং রাশিয়া দুটি পরাশক্তির বিরুদ্ধে 20 বছর ধরে তারা সংগ্রাম করে যাচ্ছে। 20 বছর 40 বছর। অবশেষে এই শুকনা রুটি পেঁয়াজ খাওয়া মানুষ, ছিন্ন কাপড় চোপড় যাদের, পাহাড় পর্বতে যারা মানবতার জীবন যাপন করে, কিন্তু গণতন্ত্রের প্রতি কি অপরিসীম শ্রদ্ধা তাদের, কিভাবে যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, এবং পৃথিবী দুটি বৃহৎ পরাশক্তিকে পরাজিত করে আজকে তারা নিজস্ব শাসন ব্যবস্থা কায়েম করেছে। বাঙালিও সেই পথ ধরেই অংশগ্রহণ করেছে। গণতন্ত্রের পথ বাংলাদেশে কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, সবসময় আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। 1971 9 মাস যুদ্ধের পর অনেক ত্যাগ দীক্ষার বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পর থেকেই স্বপ্ন ভঙ্গ হলো আমাদের। যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধীরে 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 হাওয়ায় মিলিয়ে গেল। গণতন্ত্রের পরিবর্তে স্থাপিত হলো একটি একদলীয় রাষ্ট্র, যেখানে সংবাদপত্র থাকবে না, রাজনৈতিক দল থাকবে না, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। এমন একটি রাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে 1975 সালে কায়েম হয়েছিল। মাত্র 4 বছরের মধ্যে যে গণতন্ত্রের জন্য এত মানুষের আত্মত্যাগ, মাত্র 4 বছরের মধ্যেই সেই গণতন্ত্রকে হাওয়ায় উড়িয়ে দেওয়া হলো। এর নাম হলো আওয়ামী লীগ। এদের কাছে কোনো দেশ নাই, এদের কাছে নিজের দল, নিজের পরিবার, নিজের স্বার্থ, নিজের সম্পদ আহরণ ইত্যাদি হলো মূল বাক্য। ঠিক। আজকের বাংলাদেশে এই যে আওয়ামী লীগের যে কত সম্পত্তি জানি না, আমরা মিডিয়াতে মাঝে মাঝে দেখি। আগে তো জানতাম না, শেখ পরিবারেরই 8টি বাগান বাড়ি রয়েছে গাজীপুর এলাকাতে। সাবেক প্রধানমন্ত্রী, বর্তমানে পলাতক প্রধানমন্ত্রী, তার পিয়ন যেখানে 400 কোটি টাকা আয় করেছে, হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, অকল্পনীয়। এই ধরনের কি ধরনের গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে। আজকে অনেক কষ্ট লাগে। 15 বছর সংগ্রামের পর আজকে আমরা এই অবস্থায় এসেছি। এবং এই সংগ্রামে শুরু করেছিল, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল বিএনপি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গত 15টি বছর প্রাণপণ সংগ্রাম করে এসেছে বিএনপি, যার ফলশ্রুতিতে আমরা 5ই আগস্ট পেয়েছি। কেউ কেউ বলার চেষ্টা করেন যে 1.5 মাসের সংগ্রামে নাকি এই আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে। তাদের ধারণাই নাই আওয়ামী লীগ কত নিষ্ঠুর একটি রাজনৈতিক দল, কিভাবে তারা মানুষকে দমন করে। প্রায় পত্রিকায় তখন ছবি দেখা যেত, মাঝে মাঝে ভুলক্রমে 2-1টি পত্রিকা হয়তো ছবি দেখা যেত, জেলখানা থেকে বেরিয়ে এসেছে লড়াকু জাতীয়তাবাদী সৈনিক, তার পায়ে ডান্ডা বেড়ি, এসেছে পিতার জানাজায় অংশগ্রহণ করার জন্য। ডান্ডা বাড়িটাও খুলে দেওয়া হয়নি, এমনই ছিল। এটি হলো আওয়ামী লীগের সরকারের প্রতিচ্ছবি। যেভাবে শত শত বিএনপির সৈনিকদেরকে, বিরোধী মতবাদকে দমন করার জন্য শত শত মানুষকে যেভাবে গুম করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের বেশি উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের কত নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, জেলের মধ্যে হত্যা করেছে, জেলের বাইরে হত্যা করেছে, গভীর রাত্রে বাসা থেকে টেনে নিয়ে হত্যা করেছে। এমনকি এই ফ্যাসিস্ট সরকারের শেষের যে 1.5 মাস, এই 1.5 মাসে বিএনপি 422 জন সৈনিককে হত্যা করেছে। এই 22 জন শহীদি দরজা পাবে বলে আমরা আশা করি।
এই 22 জন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। এই 422 জনের মধ্যে 12 জন আমার এলাকার বাসিন্দা ছিল। এদের একজনও ছাত্র না। মুদির দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, এই ধরনের সাধারণ মানুষ। আমার একটা থানায় যদি এইভাবে 12 জন, লালমোহন থানায় 12 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই 1.5 মাসের আন্দোলনে। প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায়ে কোটা আন্দোলন নিয়ে যেটি শুরু হয়েছিল, শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাদেরকে স্তব্ধ করে দিয়েছিল। এক পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সরকার পিছনে হটেছে এবং গত 15 বছর ধরে বিএনপি সৈনিকেরা যে আন্দোলন শুরু করেছিল, এই 5ই আগস্টে তার চূড়ান্ত ফলাফল আমরা নির্ধারণ করতে পেরেছি। বিএনপি সেখানে ব্যানার নিয়ে অংশগ্রহণ করে নাই, ফেস্টুন ছিল না, পরিচিত মুখেরা অন্তরালে ছিলেন। সেই জন্য অনেকে মনে করেছে যে বিএনপির উপস্থিতি হয়তো তারা দেখতে পায়নি। যারা দেখতে পায়নি তারা হলো অ্যামেচার্স, তারা কেবল টেলিভিশন দেখে অভ্যস্ত। 1971 সালেও তারা বড় রেডিও শুনেছেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে বা বেতার কেন্দ্র থেকে যেসব খবর আসে সেই পর্যন্তই তাদের দৌড়। কিন্তু বাংলাদেশের একটি সাহসী ছাত্র সমাজ আছে, লড়াকু ছাত্র সমাজ আছে, যুব সমাজ আছে, যারা প্রত্যেক সংগ্রামের সময় রাজপথে নেমে আসে, স্বৈরাচারকে প্রতিরোধ করে। আমি 1971 সালে এই প্রতিবাদী ছাত্র জনক্ষেত্রে দেখতে পেয়েছি, বিশেষ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং ছাত্র সমাজের যে বলিষ্ঠ ভূমিকা ছিল 1971-এ, সেটি দেখে অভিভূত হয়েছি। আমাদের দেশে গ্রামাঞ্চলের যে সাধারণ ছাত্ররা, তারা সাধারণত লুঙ্গি পরে, তখন অনেকের পরনে স্যান্ডেলও ছিল না, অনেকের পরনে একটা সাদামাটা গেঞ্জি ছিল। কিন্তু সময়ের প্রয়োজনে যে তারা কত সাহসী হতে পারে, কিভাবে জ্বলে উঠতে পারে, এটি দেখে আমি অভিভূত হয়েছি 1971-এ। যুদ্ধের শেষ পর্যায়ে কানাইঘাট থেকে সিলেট পর্যন্ত আমরা একটি লং মার্চ করেছিলাম মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। আমরা 1200 সৈনিক, আমাদের পিঠে ছিল আমাদের খাবার, অ্যামুনিশন। এটি নিয়ে হাওর জলাভূমি পেরিয়ে সিলেট শহর দখল করার জন্য আমরা এগিয়ে এসেছিলাম। 18টি জেলা ছিল তখন বাংলাদেশে, একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছিল, সেটি হলো সিলেট জেলা শহর। দখল করেছিলাম জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। আমি আমার কোম্পানি নিয়ে সেই আক্রমণে ভূমিকা রেখেছিলাম। আমার 18 জন শহীদ হয়েছিল সেই যুদ্ধে। 2 দিন ব্যাপী এই যুদ্ধের এক পর্যায়ে একটি বিমান আক্রমণের সাহায্যে তাদেরকে আমরা স্তব্ধ করতে পেরেছিলাম। এই যে এত মানুষের জীবন দান, যুদ্ধের স্বাধীনতার একদিন আগে যে আমার 18 জন সৈনিক জীবন দিল, কি জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের বাক স্বাধীনতার জন্য। কিন্তু দুঃখের বিষয়, কলকাতা এবং ত্রিপুরায় যারা নিরুদ্বেগ জীবন যাপন করেছেন, তাদের কাছে এই ত্যাগ, আত্মত্যাগের কোনো মূল্য ছিল না। যেই কারণেই তারা একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, যেই কারণেই তারা গণতন্ত্র হত্যা করেছে। পরবর্তীকালে সময়ের পরিক্রমায় আবার আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে। 1908 সালের যে নির্বাচনটি ছিল, বিএনপি তো মিডিয়া নাই, এবং আমাদের মিডিয়া পরবর্তীকালে নতুন জনভূমিকে এসেছে। সেই জন্য 2008 সালের যে নির্বাচন, যে ব্যাপক কারচুপি হয়েছে, এটি সম্পর্কে জনমনে কোনো ধারণা নেই। এরপরের যে কয়েকটি নির্বাচনে তো বিনা ভোটেই 153 জন বিজয়ী হলো। ভোটের আগেই একটা দল সরকার গঠন করেছে। আর 2018 নির্বাচনে আমরা এখানে যারা অংশগ্রহণ করেছি, আলাল হাবিবুর রহমান এবং অন্যরা, আমরা দেখেছি যে কারচুপির একটা নতুন দিগন্ত সেখানে উন্মোচিত হয়েছিল। ভোটের আগের দিন রাতেই তারা ভোটের কাজ শেষ করেছে। সুতরাং এই ধরনের গণতন্ত্র আমরা দেখেছি যেটি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই 15 বছরের নিরলস সংগ্রামের পর ছাত্র জনতা এবং রাজনৈতিক কর্মীদের আত্মত্যাগের ফলে আমরা আবার গণতন্ত্র ফিরে পাওয়ার কাছাকাছি এসেছি। এখনো বাধা নিশ্চয়ই রয়েছে। আমরা আশা করেছিলাম যে হাসিনা পলায়নের পর
এই দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে। আমরা জনগণ, সাধারণ মানুষ বেছে নিয়েছে এই দেশের এক কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। তিনি বাংলাদেশের কৃতি সন্তান, সারা বিশ্বে সুপরিচিত। সেই জন্যই আমরা অনেক আশায় বুক বেঁধেছি এত বিরাট সংগ্রামের পর। বিশেষ করে একটি দল বিএনপির 422 জন শাহাদাত বরণের পর আমরা অবিলম্বে গণতন্ত্রের অভিযাত্রায় শরীক হব। কিন্তু এখন দেখা গেল বাংলাদেশের একটি বুদ্ধিজীবী সমাজ আছে, দুঃখের সাথে বলতে হয় বিভিন্ন সংগ্রামে তাদের সক্রিয় অংশগ্রহণ সবসময় দেখা যায় না। 71 দেশে বিশ্ববিদ্যালয়গুলো চালিয়েছিল, বুদ্ধিজীবীরা এখানে ভালোভাবে অবস্থান করেছিলেন। 14 ডিসেম্বর অবশ্য তাদের অনেক হত্যা করা হয়েছে, সেই জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। কিন্তু এই হাসিনার পলায়নের পর বুদ্ধিজীবীরা নতুন নতুন থিওরি দেওয়া শুরু করলো। আমরা যারা রাজনীতি করি আমরা সোজাসুজি বুঝি গণতন্ত্রের প্রধান অনুষঙ্গ হলো নির্বাচন। জনগণ মত প্রকাশ করবে স্বাধীনভাবে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন, তারাই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী যদি প্রয়োজনে আনবেন, তারা দেশটি পরিচালনা করবেন সাধারণ মানুষের অভিপ্রায় অনুসারে। কিন্তু এখন দেখা গেল যে নানা ধরনের প্রোক্লামেশন, ডিক্লামেশন, নানা ধরনের কথাবার্তা আমরা শুনছি এবং ধীরে ধীরে গণতন্ত্র এবং নির্বাচন ক্রমেই দূরে সরে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই বর্তমান সরকারের প্রধান কাজ একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, কিন্তু যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যে তারা এই দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবহিত নন। এবং একটি অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা যে চরিত্রটি দেখতে চাই তার প্রধান হলো নিরপেক্ষতা। অন্তর্বর্তীকালীন সরকার বা আগের কেয়ারটেকার সরকার তারা হবে নিরপেক্ষ, তারা সকল দলকে সমভাবে ট্রিট করবেন এবং যত শীঘ্র অল্প সময়ের মধ্যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। আওয়ামী লীগ এই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, ছাত্র সমাজকে ধ্বংস করেছে, সেনাবাহিনীকে অনেকভাবে তারা ধ্বংসের পথে নিয়ে গিয়েছে, যার জন্য 57 জন সেনা কর্মকর্তাকে বিডিআর কাণ্ডে নিরীহ সেনা অফিসারদেরকে, নিরীহ বেসামরিক নাগরিককে মোট 75 জনকে হত্যা করা হয়েছে 25 ফেব্রুয়ারি 2009 তারিখে। এটি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি ষড়যন্ত্র বলে জনগণ মনে করে। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ক্রমাগত আওয়ামী লীগ যেমন বাধা হয়েছিল, আমরা আশা করব বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা গণতন্ত্রের পথে যত বাধা আছে সেগুলো দ্রুত দূর করবেন। তারা যেন কোনো বাধা সৃষ্টি না করেন সে ব্যাপারেও তাদেরকে সচেতন হতে হবে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের অত্যন্ত আস্থাভাজন প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি ছাত্রদেরকে একটি রাজনৈতিক দল গড়ার জন্য অনুরোধ করেছেন। এর তো কোনো প্রয়োজন নাই, আপনি অনুরোধ করুন না করুন, তারা দল তারা করবেই। দল করার মধ্যে দোষের কোনো কিছু নেই। ছাত্ররা যদি নতুন কোন রাজনৈতিক দল করে আমরা তাকে স্বাগতম জানাই। জনগণের কাছে আরো একটি চয়েস বাড়লো, যেদিনই নির্বাচন হবে নিশ্চয়ই সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে। ছাত্রদের এই রাজনৈতিক দল তারাও যথেষ্ট সময় পেয়েছে, তারা আরো সময় চায়। আমরা অবশ্যই মনে করি এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং বর্তমান সরকারকে আমরা এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি যে যত সব বিশৃঙ্খলা, গণতন্ত্রের বিরুদ্ধে যত ধরনের অনুষঙ্গ আমরা দেখতে পাচ্ছি, গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, এগুলা দূর করতে হলে অবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন এবং প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার তাদের প্রধান আগ্রহ, উদ্যম সবকিছু ব্যয় করবেন এই জাতীয় নির্বাচনের জন্য। এটাই আমরা তাদের কাছ থেকে আশা করি।
গণতন্ত্র এদেশে প্রতিটি মানুষ কামনা করে, কিন্তু আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র আছে, তারা চায় আমরা যেন সবসময় পরমুখী হয়ে থাকি। বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক এটা তারা চায় না। যে কারণেই ফ্যাসিস্ট সরকারের পলায়নের পর থেকে নানা ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি সীমান্তে এবং দেশের অভ্যন্তরে। সীমান্তে প্রায় প্রতিদিনই প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকেরা বিএসএফ এর সহায়তা নিয়ে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে মানুষের ফসল কেটে নিয়ে যায়, গাছগাছরা কেটে নিয়ে যায়, এলাকায় প্রয়োজন নেই সেখানে কাঁটাতার বিছাতে চায়। এবং এখন আমরা জানতে পেলাম যে তাদের এই যে সাম্প্রতিক তৎপরতা, তার কারণ হয়েছে 2010 সালে শেখ হাসিনা সরকার ভারতের সাথে একটি গোপন চুক্তি করেছে। সেখানে আমাদের সীমান্তকে হেলে ফেলা অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এই সীমান্ত লঙ্ঘন করার সুবিধা এই ভারতীয় বাহিনীকে শেখ হাসিনা সরকার দিয়ে এসেছে। দেশ বিরোধিতার চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? এদের তো কোনো দেশাত্মবোধ নাই। কেন ফেলানির লাশ কাঁটাতালে জুড়ে থাকবে? কেন প্রতিদিন নিরীহ বাংলাদেশিরা নিহত হবে ভারতের সীমান্ত রক্ষীদের হাতে? শেখ হাসিনা এবং তার সরকার কোনোদিন একটা প্রতিবাদ করেনি। আমি ধন্যবাদ জানাতে চাই বর্তমান সরকারকে, তারা মাঝে মাঝে শক্তভাবে প্রতিবাদ জানাতে চান, কিন্তু তাদের বুঝতে হবে যে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল সরকার। তারা জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারেন না। বিশেষ করে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা অতীতে শেখ হাসিনার সরকারের সাথে সেই টিমে জার্সি পরে খেলে এসেছেন। তারা এই 15 বছরে ফেসবুকে একটা স্ট্যাটাসও দেন নাই। কত সেমিনারে অংশগ্রহণ করেছেন এখানে বুদ্ধিজীবীরা, খোলাখুলি ভাবে এই সরকারকে বলেন নাই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখে, আমরা পূর্ণ গণতন্ত্র চাই। একটি পরিবার দেশকে লুণ্ঠন করে গিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে থেকে সাধারণ মানুষের সম্পদ লুট করে, ব্যাংকগুলো লুট করে বিদেশে তারা বিশাল অট্টালিকা, বিশাল সাম্রাজ্য, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। একজন প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রী, এই ফ্যাসিস্ট সরকারের ভূমি প্রতিমন্ত্রী লন্ডনে 360টি বাড়ি রয়েছে, অকল্পনীয়। এক প্রতিমন্ত্রী যদি 300 বাড়ি, 60টা বাড়ি থাকে লন্ডনে, তারপরে আমেরিকাতে আছে, দুবাইতে আছে। এবং শেখ হাসিনার পুত্রের যে সম্পদের তালিকা দেশে বিদেশে পত্রপত্রিকায় মাঝে মাঝে প্রকাশিত হয়, আমরা স্তম্ভিত হয়ে যাই। গণতন্ত্র হত্যার মাধ্যমেই তারা এই সম্পদ অর্জন করেছে। যেহেতু বাংলাদেশকে শেখ হাসিনা ভারতে বসে আনস্টেবল করতে চান, দেশ বিশৃঙ্খল পরিস্থিতি হোক এটা তিনি চান, এই বিশৃঙ্খলা তিনি উস্কে দিচ্ছেন। এই যে কুখ্যাত ছাত্রলীগ এবং যুবলীগ, তারা ছাত্রদের এবং বিএনপির আন্দোলনকে দমন করার জন্য পেশি শক্তি বারংবার ব্যবহার করেছে। আমাদের স্মরণশক্তি অনেক কম, অনেকে ভুলে গিয়েছেন বিভিন্ন এলাকায়, এই গাজীপুরে টঙ্গীর পাশেই কিভাবে 15 জন ছাত্র সাধারণ মানুষ হত্যা করে ভ্যানে শুয়ে রেখে তাদেরকে কিভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কল্পনা করা যায় আপনার আমার ভাই, আমাদের সন্তান রাজপথে ন্যায্য দাবি করতে গিয়ে এই সন্ত্রাসী পুলিশের হাতে নিহত হয়ে তারপর তার লাশটিও আমরা পাবো না, তাকে জ্বালিয়ে দেওয়া হবে। এই বাংলাদেশে আমরা প্রত্যক্ষ করেছি শেখ হাসিনার শাসনামলে। আমরা এর অবসান চাই। অবসান হতে পারে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। আজকে নানা ধরনের সংস্কারকে পূর্ব শর্ত দেওয়া হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার। সংবিধান সংস্কারের কথা বলেছে,
একটি গ্রুপ বলেছেন যে 72 সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। তারা ছুঁড়ে ফেলার কারা? অনেক রক্তের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ছাত্র জনতার সৈনিকদের মিলিত সংগ্রামের ফলে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। একটি সংবিধান 72-এর সংবিধান চমৎকার একটি সংবিধান। এটি আওয়ামী লীগের সংবিধান নয়, এদেশের জনতার সংবিধান। আওয়ামী লীগ বরং এই 72-এর সংবিধানকে কাটাছেঁড়া করে একে অপূর্ণাঙ্গ করেছে, এর অঙ্গহানি ঘটিয়েছে আওয়ামী লীগ। প্রয়োজন হলে আরো সংবিধানের সংশোধন করা যায়, কিন্তু যাই হোক, নতুন করে সংবিধান লেখা হোক কিংবা সংবিধান সংশোধন করা হোক, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সাধারণ জনগণ। কোন বুদ্ধিজীবী বা কারো কোনো গুরু, কারো কোনো শৌখিন রাজনীতিবিদ, বিদেশ থেকে আগত কোনো বুদ্ধিজীবী, তাদের পরামর্শে বাংলাদেশের সংবিধান নতুনভাবে লিখিত কিংবা সংশোধন করা যাবে না। সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রাখে একটি স্বাধীন পার্লামেন্ট, নিরপেক্ষভাবে নির্বাচিত একটি পার্লামেন্ট। যে সংস্কারের কথা বলা হয়েছে, অনেকগুলো সংস্কার প্রস্তাব ইতিমধ্যে দেওয়া হয়েছে, আমরা পুরোপুরি ভাবে এখন সব দেখিনি। গতকালকেই দুটি সংস্কার প্রস্তাব বর্তমান সরকারের নিয়োগকৃত দুটি কমিশন সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। আমরা এখনো তার পূর্ণাঙ্গ বিবরণ দেখিনি। আমরা এই সংস্কার আগে জমা দেওয়া সংস্কার প্রস্তাব এবং গতকালকের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারক মহল তারা বসবেন এবং বসে এই সম্পর্কে দলীয় মনোভাব জানাবেন। এবং বর্তমান সরকার প্রধানও জানিয়েছেন যে 8 তারিখের পর থেকে রাজনৈতিক দলসমূহের সাথে বর্তমান সরকারের প্রতিনিধি বসবেন এবং কোন কোন বিষয়ে সংস্কার করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন। আমরা আলোচনার প্রস্তাবকে স্বাগতম জানাই এবং এই সংস্কারে কি আছে, কতটুকু তার বাস্তবায়ন, তারা সংস্কার প্রস্তাব দিয়েছেন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আমরা প্রত্যেকটি প্রস্তাব বিবেচনা করব এবং এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে 12 দলীয় জোট এবং অন্যান্য রাজনৈতিক দল যারা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সরকারের কাছে একটি ঐক্যমতের ভিত্তিতে আমরা আমাদের প্রস্তাব সমূহ জানাবো। তবে দুষ্ট লোকেরা বলে এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে নাকি আরো সময় করা হবে। আমরা আশা করি প্রফেসর ইউনূস, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তি। আমরা তার প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশ করেছি। বিএনপি সর্বতভাবে তাকে আগামী দিনেও আমরা সহায়তা প্রদান করব বলে অঙ্গীকার করেছি, কিন্তু আশা করি তিনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না। আশা করি তিনি নিরপেক্ষ থাকবেন এবং অতি অল্প সময়ের মধ্যে, এই বছরের মধ্যে একটি নির্বাচন দিয়ে জাতিকে সকল সংকট থেকে মুক্ত রাখবেন। আজকে এই মুহূর্তে সবচাইতে প্রয়োজন জাতীয় ঐক্য, বিশেষ করে যেখানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশন নেওয়ার জন্য, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্য নতুন ভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য। আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকতে চাই, বিশেষ করে যে ছাত্র সমাজ অংশগ্রহণ করেছে জুলাই আগস্ট অভ্যুত্থানে, তাদের এবং বিরোধী রাজনৈতিক দলসমূহ, হাসিনা বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য আমরা গড়ে তুলতে চাই। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই, এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যে আশা করি সবকিছু পরিষ্কার হবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই জন্য দায়ী। তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে
আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। অপূর্ণ তথ্য নিয়ে মন্তব্য করা সঠিক নয়, সেই জন্য আজকে কোনো মন্তব্য করতে চাই না এই মুহূর্তে। তবে আমরা আশা করি যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। বিডিআরের যে হত্যাকাণ্ড ঘটেছে, মর্মান্তিক হত্যাকাণ্ড, এই সম্পর্কে এই সরকার দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করেছিলাম। এটি সকল তথ্য প্রবাহ সবকিছুই প্রকাশিত। এদের বিচার চলছিল, এখনো চলছে, অনেকে কারাগারে আছে, কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং এর ভিকটিমদের পরিবার সমূহ আজও তারা বিচার পায়নি। তারা ক্রমান্বয়ে প্রতিদিনই বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেই চলেছে। গতকালকের যে ঘটনা এখনো চলমান, এটির প্রতি আমরা দৃষ্টি রেখেছি এবং আশা করব যে এখন অতি দ্রুত এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে, কারণ গণতন্ত্র না থাকার ফলে নানা ধরনের ঘটনা ঘটে। এই দেশ, এই মানুষ গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণ অনেক আত্মত্যাগ করেছে। বিশেষ করে আমাদের দল বিএনপি গত 15টি বছর কত মানুষ জীবন দিয়েছে, কত মানুষের জীবন কারা অন্তরালে নিভে গিয়েছে। আমাদের যুবকেরা প্রৌঢ়ত্বে বার্ধক্যে উপনীত হয়েছে ত্যাগের মাধ্যমে, কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের তো এখনো দেখা পাওয়া যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে কারা দাঁড়ায়। একটি মহল বলার চেষ্টা করে এখন নির্বাচন দিলেই তো বিএনপি নির্বাচনে বিজয়ী হবে, সুতরাং এই নির্বাচনকে যত ডিলে করা যায়, যত দীর্ঘায়িত করা যায়। বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে এটা তো বিএনপির অপরাধ হতে পারে না। বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখার জন্য কেন নির্বাচনকে দীর্ঘায়িত করা হবে, এটি আমরা বুঝতে অক্ষম। যাই হোক, আজকের দেশের ক্রম পরিবর্তনশীল এই রাজনীতির এক ক্রান্তির লক্ষ্যে দাঁড়িয়ে আমরা আশা করব বিশেষ করে বর্তমান সরকার, বিশেষ করে তার সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানাবো, বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, জনগণের আস্থার প্রতীক হিসাবে আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন। নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ। এই নির্বাচনকে ফুটকো অজুহাতের কারণে আর দূরে ঠেলে দেবেন না এবং কোন বিশেষ গোষ্ঠীর প্রতি আপনার যেন অনুরাগ না থাকে সে বিষয়ে আপনিও অ্যালার্ট থাকবেন। আপনি একটি শপথ গ্রহণ করেছেন বঙ্গভবনে, আমরা অনেকেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অনুরাগ বা বিরাগের বশবর্তী না এরা সকলের প্রতি সমান আচরণ করবেন। আপনি এই বিষয়ে শপথ নিয়েছেন, এই শপথ আপনি পালন করেছেন, এটা আমরা দেখতে চাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গণতন্ত্রের জয় হোক। বিএনপি জিন্দাবাদ।